আমরা তো প্রায় শুনি এই নিফটি এত পয়েন্ট বাড়ল বা ধরুন কমলো, কিন্তু এই যে নিফটি 50 মানে ব্যাপারটা ঠিক কি বলুন তো? এটা তো শুধু আমাদের ফোনে দেখা কিছু নম্বর নয়, তাই না? আমার তো মনে হয় এটা ভারতের অর্থনীতির একটা স্পন্দন। একদম তাই। দেখুন, খুব সহজ করে বললে এই নিফটি 50 হল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, মানে আমরা যাকে এনএসসি বলি, তারই ফ্ল্যাগশিপ ইন্ডেক্স। ও, এনএসসির? হ্যাঁ, এটা চালু হয়েছিল 1996 সালের 22 এপ্রিল। আর এতে আছে ভারতের টপ 50টা কোম্পানি। টপ 50? হ্যাঁ, মানে সবচেয়ে বড় আর যাদের শেয়ার বাজারে খুব বেশি সহজে কেনাবেচা হয় সেই রকম প্রথম সারির 50টা কোম্পানি। আচ্ছা আচ্ছা। আর নামটা বেশ মজার, ন্যাশনাল আর 50, এই দুটো শব্দ মিলেই হয়েছে নিফটি। ন্যাশনাল 50 নিফটি, বাহ, বেশ ইন্টারেস্টিং তো। কিন্তু এই 50টা কোম্পানির পারফরমেন্স একসাথে ট্র্যাক করে কিভাবে? এর ক্যালকুলেশনটা কিভাবে হয়? এর জন্য একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। এটাকে বলে ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন পদ্ধতি। ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, ধরুন একটা কোম্পানির মোট যত শেয়ার আছে তার সবটা তো আর রোজ বাজারে কেনা বেচা হয় না। ঠিক। কিছুটা থাকে কোম্পানির মালিকদের হাতে বা ধরুন সরকারের হাতে। তো সেই অংশটা বাদ দিয়ে যে শেয়ারগুলো আমাদের আপনার মতো সাধারণ বিনিয়োগকারীদের জন্য বাজারে ছাড়া আছে, কেনা বেচা করা যায়, হ্যাঁ, শুধু সেই শেয়ারগুলোর মোট বাজার মূল্যটাকে এই ক্যালকুলেশনে ধরা হয়। ও আচ্ছা, যেগুলো পাবলিক ট্রেড করতে পারে শুধু সেগুলোর ভ্যালু। বেশ লজিক্যাল তো। একদম। এর একটা ভিত্তি বছরও আছে, 3রা নভেম্বর 1995, আর তখন এর মান ধরা হয়েছিল 1000 পয়েন্ট। এই পদ্ধতিটা বাজারের ওঠানামার একটা বেশ পরিষ্কার ছবি দেয়। বুঝলাম। আচ্ছা, এই যে প্রথম সারির 50টা কোম্পানি কারা এরা? নিশ্চয়ই খুব চেনা নাম সব। হ্যাঁ, তা তো বটেই। যেমন ধরুন, মে 2025-এর ডেটা অনুযায়ী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আছে, এইচডিএফসি ব্যাংক আছে, এরকম বড় বড় নাম। হ্যাঁ, এগুলো তো জানি। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এই লিস্টটা কিন্তু একদম ফিক্সড নয়। তাই নাকি? হ্যাঁ, প্রতি 6 মাস অন্তর এটা রিভিউ করা হয়। কিছু কোম্পানি বাদ যেতে পারে, নতুন কিছু আসতে পারে। আর এই 50টা কোম্পানি মিলে জানেন এনএসসির মোট মার্কেট ক্যাপিটালের প্রায় 65%। 65% শুধু 50টা কোম্পানিতে? হ্যাঁ, আর মোট যে ট্রেডিং হয় তার প্রায় 50%ই এদের শেয়ারে। তার মানে দাঁড়াচ্ছে এই সূচকটা আসলে সময়ের সাথে সাথে বদলায়, ঠিক যেমন দেশের অর্থনীতি বদলায়। ঠিক ধরেছেন, ব্যাপারটা ঠিক তাই। এই সূচকে প্রায় 14টা আলাদা সেক্টরের শেয়ার আছে, কিন্তু এটাও ঠিক যে কয়েকটা সেক্টরের ওয়েট বা গুরুত্ব একটু বেশি। যেমন ধরুন ফিনান্সিয়াল সার্ভিসেস, আইটি সেক্টর, তেল ও গ্যাস, এগুলো। এমনকি প্রথম 5টা কোম্পানি সূচকের প্রায় 40% ওজন বহন করে। ওহ, তার মানে কয়েকটা কোম্পানির পারফরম্যান্স খুব বেশি প্রভাব ফেলে। হ্যাঁ, আর একটা জিনিস দেখুন, গত 10 বছরে প্রায় 40% কোম্পানি এই তালিকা থেকে বদলে গেছে। এটা কিন্তু ভারতের অর্থনীতির যে একটা শিফট হচ্ছে সেদিকেও ইঙ্গিত করে। ধরুন উৎপাদন শিল্প থেকে পরিষেবা শিল্পের দিকে যে ঝোঁক বাড়ছে। অর্থনীতির স্ট্রাকচার বদলের ছবিটাও এখানে ধরা পড়ছে। তাহলে তো বোঝাই যাচ্ছে এই সূচকটা ফলো করাটা কেন এত জরুরি। আচ্ছা, আমরা তো সেন্সেক্সের কথাও খুব শুনি। এই নিফটির সাথে সেন্সেক্সের মূল তফাৎটা কোথায়? হ্যাঁ, দুটোই খুব গুরুত্বপূর্ণ সূচক, তবে কিছু বেসিক পার্থক্য আছে। নিফটি তো এনএসসি সূচক 50টা শেয়ার নিয়ে, আর সেন্সেক্স হলো বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক, ওটাতে থাকে 30টা শেয়ার। ও, সেন্সেক্সে 30টা। হ্যাঁ, এদের ভিত্তি বছর আর ভিত্তি মানও আলাদা। নিফটি বাজারের সার্বিক অবস্থা বোঝার একটা ব্যারোমিটার। মিউচুয়াল ফান্ডগুলো তাদের পারফরমেন্স মাপার জন্য এটাকে বেঞ্চমার্ক হিসেবে ব্যবহার করে। আবার বিদেশি বিনিয়োগকারীরাও ভারতের বাজারে ঢোকার আগে নিফটি দেখে। যেহেতু এটার শেয়ার সংখ্যা বেশি, তাই অনেকে বলেন নিফটি হয়তো বাজারের একটু বৃহত্তর ছবিটা তুলে ধরে। আচ্ছা, তাহলে নিফটি একটু বড় ক্যানভাসে বাজারের ছবিটা দেখায়। বেশ পরিষ্কার হলো বিষয়টা। এবার তাহলে আসি আসল কথায়। যদি কেউ এই নিফটির উত্থান পতনে সরাসরি এর সাথে যুক্ত হতে চায়, ধরুন বিনিয়োগ করতে চায়, তার উপায় কি? এই 50টা শেয়ার ধরে ধরে কেনা তো বেশ ঝামেলার মনে হচ্ছে। ঠিকই বলেছেন, সাধারণ বিনিয়োগকারীর পক্ষে 50টা শেয়ার, তাও আবার সঠিক অনুপাতে কেনা বেশ কঠিন আর খরচ সাপেক্ষও বটে। তবে এর সহজ উপায় আছে।
কি রকম? সবচেয়ে জনপ্রিয় উপায় হলো ইন্ডেক্স ফান্ড বা ইটিএফ। ইটিএফ সেটা কি? ইটিএফ মানে হলো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। এটা অনেকটা মিউচুয়াল ফান্ডের মতো, কিন্তু শেয়ারের মতো স্টক এক্সচেঞ্জে যখন খুশি কেনাবেচা করা যায়। আর এই ফান্ডগুলো ঠিক নিফটি 50 সূচকটাকেই নকল করে। মানে নিফটি বাড়লে এর দাম বাড়ে, কমলে কমে। ও, মানে একবারে পুরো সূচকটাই কেনা হয়ে গেল? একদম। কম খরচে সহজে পুরো সূচকের রিটার্ন পাওয়ার এটা একটা দারুণ উপায়, বিশেষ করে যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চান বা ঝুঁকি কম নিতে চান তাদের জন্য খুব ভালো। এটা তো বেশ সুবিধাজনক মনে হচ্ছে। আর কোনো উপায় আছে? আরেকটা উপায় আছে, তবে সেটা একটু অ্যাডভান্সড। ডেরিভেটিভস মার্কেট, মানে ফিউচার্স আর অপশনস। ফিউচার্স, অপশনস, এগুলো তো বেশ কঠিন শোনাচ্ছে। হ্যাঁ, এগুলো আসলে একটু জটিল আর বেশ ঝুঁকিপূর্ণ। এগুলো মূলত অভিজ্ঞ ট্রেডারদের জন্য, যারা অল্প সময়ের বাজারের মুভমেন্ট থেকে লাভ করার চেষ্টা করেন। এটা সাধারণ দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য নয়। বুঝলাম। আরেকটা খুব ভালো স্ট্র্যাটেজি হতে পারে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি। মানে প্রতি মাসে অল্প অল্প করে এই ইন্ডেক্স ফান্ড বা ইটিএফে টাকা জমানো। হ্যাঁ, এসআইপি তো এখন খুব জনপ্রিয়। আচ্ছা, রিটার্নের ব্যাপারে যদি একটু ধারণা দেন, ঐতিহাসিকভাবে কেমন পারফর্ম করেছে নিফটি? দেখুন, ইতিহাস দেখলে নিফটি কিন্তু বেশ ভালো রিটার্ন দিয়েছে। সেই 1996 সালে যখন শুরু হয়েছিল, তখন থেকে ধরলে বছরে গড়ে প্রায় 11% চক্রবৃদ্ধি হারে রিটার্ন দিয়েছে। বছরে 11% চক্রবৃদ্ধি হারে? এটা তো দারুণ। হ্যাঁ, একটা উদাহরণ দিলে হয়তো ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ধরুন, কেউ যদি সেই 1996 সাল থেকে প্রতি মাসে 10,000 টাকা করে কোনো নিফটি ইন্ডেক্স ফান্ডে এসআইপি করে যেতেন, হ্যাঁ, 10,000 করে প্রতি মাসে, তাহলে আজকের দিনে তার মোট জমানো টাকা, মানে ভ্যালুয়েশন, বেড়ে 2 কোটি টাকারও বেশি হয়ে যেত। কি বলছেন? 2 কোটি টাকা শুধু মাসে 10,000 জমিয়ে? হ্যাঁ, এটাই হলো দীর্ঘ মেয়াদি বিনিয়োগ আর কম্পাউন্ডিংয়ের শক্তি। তবে অবশ্যই মনে রাখতে হবে, শেয়ার বাজার কিন্তু স্বল্প মেয়াদে ঝুঁকিপূর্ণ, দাম ওঠানামা করে। তাই দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে এখানে আসা উচিত। দারুণ উদাহরণ। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা যেটা বুঝলাম, নিফটি 50 হলো আসলে ভারতের অর্থনীতির একটা আয়না। এটা ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপ দিয়ে মাপা হয়। সময়ের সাথে সাথে এর ভেতরের কোম্পানিগুলো বদলায়, ঠিক যেমন অর্থনীতি বদলায়। আর এতে বিনিয়োগ করার সহজ উপায়ও আছে, যেমন ইন্ডেক্স ফান্ড বা ইটিএফ, বিশেষ করে এসআইপির মাধ্যমে। একদম ঠিক। আর এখানে কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং প্রশ্ন উঠে আসে ভবিষ্যতের দিকে তাকিয়ে। কিরকম? আমরা দেখলাম কিভাবে নিফটির ভেতরের গঠনটা ভারতের অর্থনীতির বিবর্তনকে দেখিয়েছে, মানে ম্যানুফ্যাকচারিং থেকে সার্ভিস সেক্টরের দিকে ঝোঁক। এবার ভাবুন তো, আগামী 10 বা 20 বছর পর যখন হয়তো ই-কমার্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ধরুন রিনিউয়েবল এনার্জির মতো নতুন সেক্টরগুলো আরও অনেক বড় হয়ে উঠবে। হ্যাঁ, সেটা তো হওয়ারই কথা। তখন এই নিফটি 50 চেহারাটা কেমন হবে? কোন কোম্পানিগুলো তখন এর ভেতরে থাকবে? আর সেই সময়ের পরিবর্তিত নিফটি ভবিষ্যতের ভারত সম্পর্কে আমাদের কি নতুন গল্প শোনাবে? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।